আকর্ষণ এমন একটা জিনিস যেটা সঠিক প্রয়োগ করতে পারলে জীবনে অনেক বাধা বিপত্তি পেরিয়ে ওঠা যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক গুরু এবং শিষ্যের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, যাতে রবিবার গল্পে আপনার নাম উল্লেখ করে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। প্রাচীনকালে এক শিষ্য ছিলেন জ্যোতির্ময়ী। একদিন সে তার গুরুর কাছে একবার জানতে চাইল, গুরুদেব, আপনি কি আমাকে বিস্তারিত জানাতে পারবেন এই আকর্ষণের নিয়ম আসলে কি? তখন গুরুদেব তার শিষ্যকে উত্তরে জানালেন, আকর্ষণের নিয়ম বলতে আসলে আমরা বুঝি এই জগৎ সংসারের যে কোনো বস্তুকে মন প্রাণ উজাড় করে ভাবনা চিন্তার মাধ্যমে নিজের দিকে আকর্ষিত করা। গুরুর থেকে আকর্ষণের নিয়ম জানার পর জ্যোতির্ময়ী ঠিক করে সে আকর্ষণের নিয়মে সঠিক প্রয়োগ করবে, দেখবে কার্যকর হয় কিনা। এরপর সে একটি পাত্র ভর্তি জল নেয় এবং সেই পাত্র ভর্তি জল তার থেকে কিছুটা দূরে মাটিতে রাখে এবং এক জায়গায় চুপ করে বসে মন প্রাণ দিয়ে এটা ভাবতে শুরু করে সেই জল বাষ্প হয়ে যেন উবে যায়। সে তার সেই ভাবনার পেছনে তার মন প্রাণ লাগিয়ে দেয়, কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পর কোনো ফল পায় না। তারপর সে খুব হতাশ হয়ে পুনরায় তার গুরুর কাছে যায় এবং গুরুকে গিয়ে বলে, গুরুদেব, আমি একটি পাত্রে জল ভর্তি করে রাখলাম এবং মন প্রাণ দিয়ে এটা ভাবতে লাগলাম যাতে আমার সেই পাত্রে রাখা জল বাষ্প হয়ে উবে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ পরিশ্রম করার পরও আমি কোনো ফল পেলাম না। জ্যোতির্ময়ীর এই প্রকার কথা শোনার পর শিষ্যকে তার গুরু জানায়, তোমার আকর্ষণের নিয়মটি ছিল ভুল। তুমি যেরকম তোমার মনের মধ্যে ভাবনা চিন্তা করবে, ঠিক সেরকমই তোমাকে কর্মও করতে হবে। তারপরেই কোনো বস্তু তোমার ইচ্ছায় তোমার নিজের দিকে আকর্ষিত হবে। কর্ম না করে ফলের আশা করাটা বেকার। আমি তোমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। তুমি গিয়ে আরও একটি পাত্রে জল নিয়ে আসো। গুরুর আদেশে জ্যোতির্ময়ী তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে একটি পাত্র ভর্তি করে জল নিয়ে এসে গুরুর সামনে রাখল। গুরু সেই পাত্রটি দেখিয়ে শিষ্যটিকে আদেশ দিলেন, এই পাত্রটি জল ভর্তি অবস্থাতেই একটি জায়গায় রেখে দিতে এবং এটিও লক্ষ্য করে দেখতে বললেন, পশু পাখি যেন সেই জল খেয়ে না ফেলে। শিষ্য গুরুর কথায় সেই মতোই পাত্রটি জল ভর্তি অবস্থাতে একটি সুরক্ষিত জায়গায় রেখে দিল। এইভাবে সারা দিন অতিবাহিত হয়ে গেল। রাতে সেই শিষ্য সেই জায়গাতে গিয়ে জল ভর্তি পাত্রটি দেখল। সেখানে সেই পাত্রটি একই অবস্থায় পড়ে রয়েছে, জলের কোনো পরিবর্তন ঘটেনি। সে তখন তার গুরুর কাছে দৌড়ে আসলো এবং গুরুকে জানালো, গুরুদেব, সেই জল ভর্তি পাত্রটির তো কোনো রকম পরিবর্তন ঘটেনি, একই জায়গায় একই অবস্থাতে জল ভর্তি পাত্রটি পড়ে রয়েছে। তাহলে এর দ্বারা আমি কি বুঝবো গুরুদেব? আকর্ষণের নিয়মটি কি তাহলে মিথ্যে? তখন গুরু তার শিষ্যকে উত্তরে জানালেন, তুমি সেই জল ভর্তি পাত্রটি ওই অবস্থাতেই 7 দিন একই জায়গায় রেখে দাও এবং লক্ষ্য করে দেখো কোনো পশু পাখি যেন সেই জলে মুখ দিয়ে জল না খেয়ে ফেলে। পুনরায় গুরুর আদেশ অনুযায়ী জ্যোতির্ময়ী একটি সুরক্ষিত জায়গায় জল ভর্তি পাত্রটি 7 দিন রেখে দিল। 7 দিন পর সে সেই জায়গায় গিয়ে দেখল পাত্রটির একদম নিচে একদম অল্প পরিমাণে জল পড়ে রয়েছে। পুনরায় দৌড়ে সে তার গুরুর কাছে আসলো এবং এসে সমস্ত ঘটনা তার গুরুকে জানালো। তখন তার গুরু তাকে বুঝিয়ে বলল, তাহলে দেখলে তো, এই 7 দিনে ওইভাবেই পড়ে থেকে পাত্রটির মধ্য থেকে জল বাষ্প হয়ে উবে গেছে। তাহলে এর থেকে এটা প্রমাণ হলো, তুমি যদি কর্ম না করো তবে সেই কাজটি নিজে থেকেই ঘটিত হবে। কিন্তু এখানে তফাৎটা শুধুমাত্র এটাই, যে জিনিসটা কর্ম করলে একদিন সময় লাগে সংগঠিত হতে, কর্ম না করে সেই কাজটি হতে আরও বেশি দিন সময় লাগে। গুরুর এই কথা শোনার পর জ্যোতির্ময়ীর মনে পুনরায় একটি প্রশ্ন জাগলো। সে তার গুরুকে জিজ্ঞাসা করল, তাহলে সকল ক্ষেত্রেই কি কর্ম করে সব কাজ সম্পন্ন করা যায় গুরুদেব? তখন গুরুদেব উত্তরে জানায়, না, সর্বক্ষেত্রে এই কর্ম এবং আকর্ষণের নিয়ম প্রযোজ্য হয় না। এই আকর্ষণের নিয়ম যথাযথভাবে প্রয়োগ করতে হলে আগে সৎ হতে হবে এবং মনে সঠিক বিচার আনতে হবে। অসৎ বিচারের দ্বারা এই কর্ম করলে আকর্ষণের নিয়ম সেক্ষেত্রে প্রযোজ্য হয় না।
এই কথা তার শিষ্যের বোধগম্য না হয় সে বিস্তারিতভাবে তার গুরুর কাছে এই কথার সত্যতা জানতে চাইল। গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন বোলপুর থেকে দীপু পদ হাজরা, পূর্ব মেদিনীপুর থেকে মানস মাঝি, কৃষ্ণনগর থেকে অনিতা বিশ্বাস, নিউ ইয়র্ক থেকে তারিক কুমার, আসাম গুয়াহাটি থেকে খুশিমোহন সাহা, সোনারপুর থেকে সঞ্চিতা মণ্ডল, বর্ধমান থেকে রুই দাস, বাগনান হাওড়া থেকে রবীন্দ্রনাথ পাল, কদমতলা হাওড়া থেকে অমিত দত্ত, সোনামুখী বাঁকুড়া থেকে নরেন দত্ত, ব্যাঙ্গালোর থেকে বিশ্বজিৎ মণ্ডল, শ্যামপুর থেকে মৌসুমী মান্না, আসাম থেকে রূপা তালুকদার, ভুবনেশ্বর থেকে অনামিকা নাথ, হাওড়া থেকে টুকু সাবেরওয়াল, চট্টগ্রাম থেকে নাদিয়া সুলতানা, সাবরুম থেকে সুনীল চন্দ্র দাস, আমেরিকা থেকে রওশন বেগম, সাবাং পশ্চিম মেদিনীপুর থেকে মধুমিতা পাত্র, ঢাকা থেকে আতিকুল ইসলাম, হাওড়া থেকে ডক্টর জগদীশ মণ্ডল, এছাড়াও স্বাধীন বসু, দেবী, পিয়ালি, হিমান আর্টিস্ট, রঘুনাথ সামন্ত, কৃষাণ পাল, সাহিল মোমিন, সুমন বল, কাকলি বড়ুয়া। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তখন গুরু তাকে বলেন, আমি তোমায় আমার এই কথার বিশ্লেষণ দিয়ে দিচ্ছি, তুমি আমার সাথে চলো এবং সাথে করে একটি পাত্রতে জল ভরে নিয়ে চলো। শিষ্যটি তখন তার গুরুর কথা অনুযায়ী একটি পাত্র ভর্তি জল নিয়ে গুরুর সাথে চলতে শুরু করলো। এইভাবে তারা যেতে যেতে একটি গুহার কাছে পৌঁছালো। গুহার কাছে পৌঁছানোর পর গুরু জ্যোতির্ময়কে জিজ্ঞাসা করলেন, এর পরেও কি তোমাকে বিস্তারিত বলে দিতে হবে? শিষ্যটি উত্তরে বলল, হ্যাঁ গুরুদেব, আমার এখনও বোধগম্য হচ্ছে না, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিন। তখন গুরুদেব তার শিষ্যকে বলেন, এই জল ভর্তি পাত্রটি নিয়ে তুমি গুহার ভেতরে প্রবেশ করো এবং গুহার ভেতরে প্রবেশ করে হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে যে জায়গাটা তোমার বেশি ঠান্ডা বলে মনে হবে সেখানে তুমি থেমে যেও এবং সেখানে এই জল ভর্তি পাত্রটি নিয়ে 2 দিন একইভাবে কাটিও। 2 দিন পর যখন এই জল ভর্তি পাত্রটির জল জমে বরফে পরিণত হয়ে যাবে তখন তুমি এই পাত্রটি নিয়ে আমার কাছে ফিরে এসো। আমি এই গুহার বাইরেই তোমার জন্য 2 দিন অপেক্ষা করব, কিন্তু মনে রেখো 2 দিনের আগে কিন্তু গুহা থেকে বেরিয়ে এসো না। গুরুর আদেশ অনুযায়ী সে ওই গুহার ভেতরে প্রবেশ করলো এবং হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে একটি শীতল জায়গা সে অনুভব করলো এবং সেখানে 2 দিন থাকার পরিকল্পনা করলো। কিন্তু সেখানে কোনো প্রকার জল ছিল না। শীতল জায়গায় জল ভর্তি পাত্রটি নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর সেখানকার আবহাওয়ার জন্য তার ভীষণ তেষ্টা পেল। সে চারিদিকে জল খুঁজতে লাগলো, কিন্তু কোথাও জল পেল না। তখন তার মনে পড়ল তার হাতে একটি পাত্র রয়েছে এবং তাতে ভর্তি করে জল রয়েছে। সে চিন্তা করলো, এই পাত্র থেকে যদি আমি এখন আমার গলা ভেজানোর জন্য একটু জল পান করি তাতেও কোনো ক্ষতি হবে না, কারণ কিছুক্ষণ পর এই পাত্রের জল জমে বরফে পরিণত হবে। তখন আর জলের পরিমাণ বোঝার কোনো উপায় থাকবে না, ফলে গুরুদেব বুঝতেও পারবে না যে আমি এই পাত্র থেকে জল খেয়েছি। তাই সে তার গলা ভেজানোর জন্য কিছুটা জল পান করলো সেই পাত্র থেকে। তারপর বেশ কিছুক্ষণ কেটে গেল। তখন সে যেহেতু তার গলা ভেজাবার মতো জল পান করেছিল তাই তার তেষ্টা পুরোপুরি না মেটায় কিছুক্ষণ পর তার আবার তেষ্টা পেল। ততক্ষণে জল প্রায় অর্ধেক বরফে পরিণত হয়ে গেছে। তার যেহেতু ভীষণভাবে তেষ্টা পেয়ে গিয়েছিল তাই সে ঠিক করলো এই শীতল জায়গা থেকে উঠে গিয়ে অন্য একটি উষ্ণ জায়গা খুঁজে সেখানে কিছুক্ষণ সময় কাটাবে এবং সেখানে বরফ কিছুটা গলে গেলে সে সেই বরফ গলা জল পান করবে। তার পরিকল্পনা অনুযায়ী সে সেই জায়গা থেকে উঠে একটি উষ্ণ জায়গায় গেল এবং কিছুক্ষণের মধ্যে বরফ গলে জল হতে শুরু করলো এবং সে সেখান থেকে কিছুটা জল পান করলো, কিন্তু তাতেও তার তেষ্টা মিটল না। জলটা যেহেতু বেশ ঠান্ডা ছিল তাই তার তেষ্টা আরও বেড়ে গেল এবং সে ধীরে ধীরে পুরো জলটাই পান করে ফেলল। তারপর সে চিন্তায় পড়ে গেল যে জল তো শেষ হয়ে গেছে, আর সে জল পাবে কোথা থেকে।
জ্যোতির্ময়ী হতাশ হয়ে পড়ল এই ভেবে যে গুরুদেবকে কিভাবে মুখ দেখাবে। এই ভেবে সে সেই পরিস্থিতিতে গুহার মধ্যে জল খুঁজতে শুরু করলো। তা না হলে যদি গুরু রেগে যান তার উপর। জ্যোতির্ময়ী হন্তদন্ত হয়ে গুহার মধ্যে জল খুঁজতে লাগলো। এইভাবে একদিন কেটে গেল, কিন্তু কোথাও সে জল পেল না। একদিন পর ভীষণ ক্লান্ত হয়ে পড়ল সে, এবং তেষ্টায় তার গলা প্রায় কাঠ হয়ে যাবার জোগাড় হয়ে যায়। সে আর থাকতে না পেরে দৌড়ে গুহার থেকে বাইরে বেরিয়ে আসলো এবং তার গুরুদেবের কাছে নিরুপায় হয়ে জল চাইতে লাগলো। গুরুদেব তাকে জল দিল এবং জ্যোতির্ময়ী সেই জল পান করে প্রাণ ফিরে পেল। তারপর গুরু তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার হাতে থাকা পাত্রটি কোথায় এবং পাত্রের মধ্যে জমা বরফই বা কোথায়? জ্যোতির্ময়ী তখন ভীষণ লজ্জিত হয়ে মাথা নিচু করে উত্তরে বলল, আমি তেষ্টায় আর থাকতে না পেরে সব জল খেয়ে ফেলেছি গুরুদেব, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি কি এখনো আমার প্রশ্নের উত্তর পাবো না গুরুদেব? গুরু তখন তার শিষ্যকে জানায়, তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। শুধুমাত্র ভাবনা চিন্তা করলেই হয় না, চিন্তা সৎ হতে হয়, সংকল্প দৃঢ় রাখতে হয় এবং কর্ম করার মতো যথাযথ মানসিকতা রাখতে হয়। অন্তিম পর্যায় পর্যন্ত পৌঁছানোর জন্য মনের জোর রাখতে হয়। এই সকল জিনিসের মধ্যে তোমার মধ্যে কোনটি ছিল বলো তো? জ্যোতির্ময়ী উত্তরে জানায়, শুধুমাত্র আমি মনে ভেবে রেখেছিলাম যে আমি এটা করব। গুরু তখন বলেন, শেষ পর্যায়ে এসে তোমার ভাবনা ও তোমার সঙ্গ ছেড়ে দিয়েছিল। তুমি আমাকে একটি উত্তর দাও তো, যখন তুমি দৌড়ে গুহা থেকে বাইরে বেরিয়ে আসলে তখনও কি তোমার চিন্তাভাবনা তোমার প্রথম চিন্তাভাবনার মতো, অর্থাৎ সেই পাত্রটির মধ্যে বরফ জমানোর ছিল? জ্যোতির্ময়ী তখন হতাশ হয়ে বলে, না গুরুদেব। গুরু তখন বলেন, তাহলে কোনো কিছুই যখন তোমার সঠিক ছিল না, কোনো বিষয় নিয়ে যখন তুমি দৃঢ় সংকল্প ছিলে না, তাহলে কোনো জিনিস তোমার দিকে আকর্ষিত হবে কিভাবে? সে তখন তার গুরুকে হতাশ হয়ে জানায়, আমি আপনার আশ্রয়ে থেকে আপনার শিষ্যত্ব গ্রহণ করে বৌদ্ধ ধর্ম প্রাপ্ত করতে চাই গুরুদেব। গুরু উত্তরে বলেন, তুমি সঠিক রাস্তাতেই চলছ। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে রয়েছে। তুমি বৌদ্ধ ধর্ম প্রাপ্ত করার জন্য আজকে একটি বড় শিক্ষা প্রাপ্ত করেছ। তোমার জীবনে চলার পথে এই শিক্ষা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে। শিষ্যটি তখন বলে, আমি আজকে একটি মহা শিক্ষা অর্জন করলাম গুরুদেব। আমার মনে হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ড চায় আমি কঠোর পরিশ্রম করে আমার স্বপ্ন পূরণ করি। কিন্তু গুরুদেব, আমার ভীষণ ভয় হয় আমি না ঠিক আজকের মতোই আমার রাস্তা থেকে মোড় হারিয়ে ফেলি। গুরুদেব তখন তাকে জানায়, তুমি তোমার পথ চলা শুরু করার প্রথম পর্বেই যে শিক্ষা পেলে, এই শিক্ষা তোমাকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝিয়ে দিতে সাহায্য করবে। বন্ধুরা, আকর্ষণের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, মনের মধ্যে শুধুমাত্র চিন্তা ভাবনা করলেই সবকিছু করা যায় না। দ্বিতীয়ত, আমাদের চিন্তা ভাবনা আমাদেরকে আমাদের কর্মের দিকে আকর্ষণ করে, আমাদের কর্ম আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথে আকর্ষণ করে, এবং সর্বোপরি আমাদের দৃঢ় সংকল্প এবং আমাদের মনের মধ্যে পবিত্রতা, সৎ চিন্তাভাবনা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে সফল করে। তৃতীয়ত, লক্ষ্যে পৌঁছানোর জন্য মনকে নিষ্পাপ রেখে সৎ সংকল্প নিয়ে সেই অনুযায়ী কর্ম করাটা খুবই জরুরি। এটি আকর্ষণের সঠিক নিয়ম। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।